কাকরাইলের সার্কিট হাউসের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িও তারা ভাঙচুর করে। জানা যায়, আওয়ামী লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিএনপির কর্মীরা ওই গাড়িতে হামলা চালায়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। একই সময় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। সেই আবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। ঠিক একই দিনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করেছে বিএনপি। প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করেছেন ডিবেট। আমেরিকায় উনি ডিবেট করবেন। এই বক্তব্যগুলো প্রধানমন্ত্রীর উপরে নতুন করে চাপ তৈরি করছে। এটা প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনে খুব স্পষ্টভাবে বোঝা গেল। আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়াদের পর এবার সরকারের দুই প্রতিমন্ত্রীর আমলনামা অর্থাৎ অপকর্ম দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে। সরকারের মন্ত্রীদের আমলনামা গণমাধ্যমে উঠে আসতে শুরু করবে এবং সেটা সম্ভবত শুরু হয়েছে। দর্শক, ধীরে ধীরে আরো ঘটনা ঘটতে শুরু করেছে। এনবিআর এর প্রথম সচিবের ফ্ল্যাট প্লট জব্দ, সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ। বাংলাদেশের মাটিতে ভূখণ্ডে একটা স্বাধীন রাষ্ট্রে আমার দেশে অন্য দেশের রেল লাইন সংযোগ স্থাপন সংসদে আলোচনা হয় না, বিরোধী দলের সাথে আলোচনা হয় না, গণশুনানি হয় না। এটা রাষ্ট্র বিরোধী, এটা আমাদের সংবিধান বিরোধী। সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক মণ্ডলী, বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে সংঘর্ষ হয়েছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে বিএনপি আন্দোলনে নেমেছেন। তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা একের পর এক আন্দোলন করে চলছেন। সেই আন্দোলনে বাধা দিয়েছেন আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের বাধাগ্রস্ত হয়ে একের পরে এক সংঘর্ষ চলছে। দর্শক মণ্ডলী, এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের এই ভিডিওয় অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক টপিকস রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আমরা বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব যে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে আসলে কেমন ধরনের সংঘর্ষ হলো। দর্শক, আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিওয়ে চলে যাই। আমরা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলেন ভিডিওটি দেখে আসা যাক। সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িও তারা ভাঙচুর করে। জানা যায়, আওয়ামী লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিএনপির কর্মীরা ওই গাড়িতে হামলা চালায় আর দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদ জানালেন, বিএনপির হামলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ। সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন যারা আসছেন তাদেরকে কিন্তু আহত এক ব্যক্তিকে গাড়িতে তুলে দিচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন পুরো রণক্ষেত্র কিন্তু নয়াপল্টন এলাকা, এবং এই নয়াপল্টন এলাকায় আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি পারভেজ মাহমুদ। নোরা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু পুরো যে আওয়ামী লীগের অফিসের সামনে বা বাইতুল মোকাররমের সামনে যে আওয়ামী লীগের শান্তি সমাবেশের ডাক দিয়েছিল এবং এক পর্যায়ে সমাবেশ করতেছিল বিএনপি নেতাকর্মীরা। আমরা যখন দেখছি বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের সাথে মুখোমুখি ঘটনা ঘটছে এবং পুরো রণক্ষেত্র কিন্তু পরিণত হয়েছে কাকরাইল বা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তখনই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখা গিয়েছে এবং এই বিএনপি নেতাকর্মীদের আক্রমণে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। ইত্তেফাকের আহত হয়েছেন। আমরা দেখছি প্রতিনিয়ত কিন্তু সাজোয়া যানগুলো কিন্তু তারা কিন্তু প্রবেশ করছেন, মাঠের দিকে প্রবেশ করছেন। আমরা যদি দেখাই, দেখছেন সাজোয়া যানগুলো কিন্তু প্রবেশ করছেন এবং ঢাকা মেট্রোপলিটনের সাজোয়া যানগুলো এখানে কিন্তু প্রচন্ড গ্যাস মারা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে। পুরো এখন পর্যন্ত কিন্তু এই কাকরাইলের মোড় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে যে পানির ট্যাঙ্কি এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু সম্পূর্ণরূপে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অবস্থান করছেন
এবং সেখানে শান্তি সমাবেশ, তারা কিন্তু বলছেনই যখন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে দেখছেন আবারও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি দেখছেন ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু আবারও হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং থেমে থেমে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। যে এবং আমরা যখন নিউজ কভার করছিলাম তখন আমাদের সামনে যারা দেখছেন এখনো ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হচ্ছে থেমে থেমে। আমরা কিন্তু দেখেছি যে একজন পুলিশ সদস্য তিনি আহতর শিকার হয়েছেন পুলিশ সদস্য, এবং সেই পুলিশ সদস্যকে আমি রয়েছি ইত্তেফাকের লাইভে। নেটের অবস্থা কিন্তু তেমন খুব মারাত্মক খারাপ অবস্থা ইন্টারনেটের, সেজন্য আমরা সংযুক্ত থাকতে পারছি না, আমরা নেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আমরা যদি দেখাই দেখছেন কাউকে যদি সন্দেহজনক মনে করেন তখনই তাদেরকে রাখা হয়, গ্রেফতার করা হয়। আমরা দেখছি এখানে 3-4 জনকে ধরে এনে বসিয়ে রাখা হয়েছে। আমরা যদি দেখাই দেখছেন তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিএনপি সমাবেশে উপস্থিত হয়েছে এবং এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু জড়িত রয়েছে, বিভিন্ন নাশকতার সাথে জড়িত রয়েছে, বিভিন্ন ভাবে দেখছেন এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে প্রতিটি জায়গায় কিন্তু ইট পাটকেল মারা হয়েছে, গ্লাসগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আহত হয়েছেন এবং একজন পুলিশ সদস্য ইমার্জেন্সি বিভাগে রয়েছেন। আমরা সাধারণ পুলিশ সদস্যের কাছে কিন্তু জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বসা রয়েছেন তিনি তাদেরকে ধরা হয়েছে বিভিন্ন সন্দেহে। আসলে এমন কিছু দৃশ্য আমরা আবারও দেখানোর চেষ্টা করছি। দেখছেন এখনো কিন্তু জ্বলছে, এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে নয়াপল্টনের সামনে। আমরা আসলে অনেক কথা বলতে পারছি না ফেসবুক ভায়োলেশনের কারণে, তারপরেও আমরা যতটুকু বলার যায় ততটুকু বলার চেষ্টা করছি। আপনারা যারা যুক্ত রয়েছেন কাকরাইলের মোড়ে কিন্তু রয়েছে ইমার্জেন্সি মুহূর্তে যে নিরাপত্তার যে সরঞ্জামগুলো রয়েছে পুলিশ প্রশাসনের, আমরা যদি দেখাই নিচ থেকে দেখছেন তাদেরকে কিন্তু এখানে ধরে রাখা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমন শত শত যারা পরিবেশ অস্থিরতা সৃষ্টি করছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা রয়েছি ইত্তেফাকের লাইভে, দেখছেন এখন কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে। যারা দেখছেন তারা কিন্তু এই জায়গাটি দেখানোর চেষ্টা করছে সেই জায়গা থেকে। আর আমরা আরেকটা কথা বলছি, যখন পুলিশ সদস্যরা তখন মিশনে নামেন এবং তখন কিন্তু ছাদ থেকে টিয়ার শেল মারা হয়। এই যে ছাদগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছাদের থেকে মানুষ দাঁড়িয়েছিল, তারা এই ছাদগুলো জানালা থেকে দেখছেন দাঁড়িয়েছিল এবং তখন তাদেরকে টার্গেট করে টিয়ার শেলগুলো মারা হয়। আমরা দেখছি একজন গণমাধ্যম কর্মী তাকে রিকশায় করে নেওয়া, এমন কিন্তু অনেকেই আহত হচ্ছেন। আমাদের ইত্তেফাকের প্রতিনিধি আহত হয়েছেন। আমরা আসলে সামনের দিকে যেতে পারছি না, কারণ সামনে ইন্টারনেটের প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন, 13টি চুক্তি করেছে। তার মধ্যে অন্যতম চুক্তি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রেল লাইন স্থাপন। আমি স্পষ্ট বলতে চাই, আমি স্পষ্ট বার্তা দিতে চাই, ও সেই ভিয়েতনাম যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র, আমার কাছে সম্ভবত মনে হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে 24 বছর যুদ্ধ করেছে। সেখানে প্রায় আপনার 5 মিলিয়ন জনসংখ্যার সৈন্য সামন্ত ভিয়েতনামের মৃত্যুবরণ করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $70,000 কোটি। সেই সময় এই 24 বছরের ফলাফল কি জানেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিয়েতনামের সাথে হেরেছে। একটাই কারণ, কেন জানেন? ছোট্ট একটা দেশ ভিয়েতনাম, মাত্র 1 কোটি জনসংখ্যা। সেই ভিয়েতনাম বলেছিল বাংলা এই ভিয়েতনামের জমিনে 1 ইঞ্চি মাটি কখনো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিবে না। সেই ভিয়েতনামের মানুষের দেশপ্রেম ছিল, ঈমান ছিল। আমি মনে করি দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। যার দেশপ্রেম নেই তার ঈমান নেই, যার ঈমান আছে তার দেশপ্রেম অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের মাটিতে ভূখণ্ডে একটা স্বাধীন রাষ্ট্রে আমার দেশে অন্য দেশের রেল লাইন সংযোগ স্থাপন সংসদে আলোচনা হয় না, বিরোধী দলের সাথে আলোচনা হয় না, গণশুনানি হয় না। এটা রাষ্ট্র বিরোধী।
এটা আমাদের সংবিধান বিরোধী, সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত। আপনারা দেখেন কেটে 65 নম্বর অনুচ্ছেদে আছে, আপনার যদি এ ধরনের আইন পাশ করতে হয় সংসদে এটা নিয়ে আলোচনা করতে হবে, বিরোধী পক্ষের দলের সাথে জনমত নিতে হবে। আপনি গোপনে গোপনে বাংলাদেশকে বিক্রি করে দিবেন। আমি বলতে চাই 1971 সালে যারা রক্ত দিয়ে এই লাল সবুজের পতাকা কিনেছিল, যাদের নাতিপুতিরা আজকে ভাতা ভোগ করছেন, প্রস্তুতি নেন আপনারা যুদ্ধ করতে। আমরা নাকি অন্য দেশকে দিয়ে ফেলেছে সাদা চামড়া না কালো চামড়ার কাছে। আমরা শুনছি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জনগণকে সঠিক তথ্য দেওয়া হয়নি। তাই ভিয়েতনামের মানুষের ইমানের কারণে, দেশপ্রেমের কারণে 24 বছরের যুদ্ধের অবসান ঘটেছে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমে। আজকে বাংলাদেশে আমি বলতে চাই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, ইমান আকিদা, ইমান যদি মজবুত না করেন, দেশপ্রেম যদি না থাকে, ইহকাল এবং পরকাল দুটাই হারাতে হবে। আমার জমিনের রক্ত থাকতে 1 ইঞ্চি মাটিকে অন্য দেশে ব্যবহার করবে, এটা কখনো হতে দেওয়া যায় না। যদি ঈমান থাকে, যদি দেশপ্রেম থাকে, আমি অনুরোধ করবো সরকারকে এ ধরনের চুক্তি করার আগে মানুষের মতামত নিন, সংসদে আলোচনা করুন, পক্ষে বিপক্ষে ভালো মন্দ যাচাই করুন। রাষ্ট্রটা 1971 সালে আমাদের পূর্ব প্রজন্মরা যুদ্ধ করেছিল রক্ত দিয়ে, বিনা পয়সায় কেউ এই রাষ্ট্র দিয়ে দেয় না। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। অতএব এ ধরনের চুক্তি করার আগে সরকারকে সতর্ক থাকা উচিত। রাষ্ট্র আমার আগামী প্রজন্মের, আপনি চাইলে ধ্বংস করতে পারেন না। এজন্য জবাবদিহি করতে হবে জনগণের কাছে, আপনাকে ইতিহাসের কাছে। প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করেছেন ডিবেট। আমেরিকায় উনি ডিবেট করবেন। আমাদের কি বলা উচিত এখন? আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রীর সাথে ডিবেট করার এই প্রস্তাবটা গ্রহণ করা উচিত একটা প্রকাশ্য জায়গায় এবং আনইন্টারাপ্টেড লাইভ টেলিকাস্টিংয়ে এরকম একটা ডিবেটের প্রস্তাব ডক্টর ইউনূসের গ্রহণ করা উচিত। এটা উনি জানেন উনি কি করবেন, কিন্তু আমার কাছে মনে হয় এবং একটা সমাজে এই তর্ক বিতর্কগুলো বিভিন্ন পক্ষে হওয়ার চাইতে সামনাসামনি হওয়ারও এক ধরনের গুরুত্ব নিশ্চয়ই আছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং এটা চাইছেন। আমি প্রধানমন্ত্রীর এই চাওয়াটাকেও ওয়েলকাম করি এবং সেটা যদি এইভাবে প্রকাশ্য হবে জাতির সামনে হয় তাহলে এটা যে কোনো বিবেচনায় ভালো হবে। কিন্তু যে জায়গাটা আসছিলাম যে এইবার আমি প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক বেশি অ্যাগ্রেসিভ দেখেছি। ওই যে বললাম, সে বলছেন ক্রমাগত, আপনার ভিডিওটা শুনে দেখতে পারেন, ক্রমাগত তাকে সে বলে সম্বোধন করছেন। ওনার ভাষার মধ্যে, ওনার কণ্ঠস্বরের অন্যান্য যা যা ফ্যাক্টরস আছে সেগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে প্রচুর অস্বস্তি, প্রচুর অস্থিরতা, ক্ষোভ এগুলো ছিল। তার মানেটা কি? তার মানে আমরা এটা ধরতে পারি, যে বলেছি যে আপনি যদি কাউকে নিয়ে খুব বেশি ঝামেলায় না থাকেন তাহলে আপনি আসলে খুব বেশি আর ঝামেলা করার কথা না, আপনি রিল্যাক্স থাকবেন, হালকা, যেমন ডক্টর ইউনূসকে বাড়িতে চুপাই দিয়ে আসবো। এই চুপানোর কথা অবশ্য টাইম ম্যাগাজিন তাদের ওখানে লিখেছে। এই ধরনের একটু হাসি ঠাট্টা, যেহেতু আপনি বিজয়ী আছেন, উনি খুব ব্যাকফুটে আছেন, তাই আপনি এই সব করেই জিনিসটা শেষ করতে চাইবেন। কিন্তু ইদানিং আমি ধারণা করি ডক্টর ইউনূসের কারণে প্রধানমন্ত্রীর উপরে চাপ বাড়ছে। প্রধানমন্ত্রীর উপরে চাপ বাড়ছে এবং এটার কারণটাও আমি ধারণা করতে পারি। সেটা হচ্ছে ডক্টর ইউনূস দীর্ঘদিনের নীরবতা ভেঙে উনি এখন প্রকাশ্যে বেশ স্পষ্টভাবে সরকারকে ক্যাটেগরাইজ করছেন। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না, এই সরকারের জনভিত্তি নেই, এই সরকার একটা কর্তৃত্বপরায়ণ সরকার, এই ধরনের কথা উনি বেশ কঠোরভাবে বলছেন এবং উনি জনগণকে তাদের অধিকার রক্ষার জন্য ফাইট করার কথা বলছেন। এই জিনিসগুলো ডক্টর ইউনূস বলা মানে কিন্তু আপনি অনেকেই বলা না। ডক্টর ইউনূস বলা মানে হচ্ছে সারা পৃথিবীতে এই জিনিসগুলো ছড়িয়ে যাওয়া। আমি নিজেও কথাটা বলেছি, ডক্টর মুবাশশির যে কথাটা বলেছেন যে দীর্ঘদিন উনি এগুলো বলেননি, চুপ থাকার চেষ্টা করেছেন। ইভেন একটা কলাম লিখেছি এটা নিয়ে, যে ডয়চে ভেলেকে ডক্টর ইউনূস প্রকাশ্যে বলছেন খালিদ মহিউদ্দিনকে যে আমি চুপ থাকার চেষ্টা করেছি। মানে খালিদ মহিউদ্দিন জিজ্ঞেস করছে যে চুপ ছিলেন, হ্যাঁ আমি চুপ থাকার চেষ্টা করেছি যাতে অ্যাভয়েড করা যায় প্রবলেম। পাল্টা প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হয় যে তাহলে পেরেছেন, উনি পারেননি। তো ফাইনালি হি রিয়ালাইজড এবং সেটার জন্য উনি ওনার যা ইনহিবিশন ছিল ভেতরে সেগুলো ভেঙে বেরিয়ে এসেছেন। এগুলোই এখন সরকারকে আরো ক্ষুব্ধ করছে। এখন কেউ বলতে পারে এতে কি বেশি ক্ষুব্ধ হলো? আমি পাল্টা প্রশ্ন করি, উনি এখন বলেননি তখন কি কোনো লাভ হয়েছিল? ওনার উপরে যা হওয়ার তা হচ্ছিল, তা হবে। বরং উনি যখন যেভাবে ফাইট করার চেষ্টা করছেন, ফাইট ব্যাক করছেন, এটা ওনাকে বরং এই ব্যাপারে সাহায্য করতে পারে। এবং আমি মনে করি ওনার যে বক্তব্য, এই বক্তব্যগুলো যে কাজ করছে, এই বক্তব্যগুলো প্রধানমন্ত্রীর উপরে নতুন করে চাপ তৈরি করছে, এটা প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনে খুব স্পষ্টভাবে বোঝা গেল। আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়াদের পর এবার সরকারের 2 প্রতিমন্ত্রীর আমলনামা অর্থাৎ অপকর্ম দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে। সরকারের মন্ত্রীদের আমলনামা গণমাধ্যমে উঠে আসতে শুরু করবে এবং সেটা সম্ভবত শুরু হয়েছে। তার মানে এই ওয়েব সিরিজের প্রথম সিজনটা এখনো শেষ হয়নি, কিন্তু তার আগেই সেকেন্ড সিজনের ট্রেলার দেখানো শুরু হয়ে গেছে। সুতরাং আমরা ধরেই নিতে পারি সামনের দিনে এভাবে একের পর এক, যেভাবে আজিজের পর বেনজির, আসাদুজ্জামান মিয়া, শিমুল, জামিল হাসান, তারপর 2 রাজস্ব কর্মকর্তা, তাদের ফিরিস্তি যেভাবে গণমাধ্যমে উঠে এসছে, 2 প্রতিমন্ত্রী সম্পর্কে যখন যুগান্তরের 3 মাসের একটা অনুসন্ধানী প্রতিবেদন গণমাধ্যমে এসে যুগান্তর প্রকাশ করেছে, তার মানে সামনের দিনে এভাবে সিরিজ আকারে, অর্থাৎ সেকেন্ড সিজনটা শুরু হলো এই ওয়েব সিরিজের। এবার একের পর এক আমরা হয়তোবা প্রতিমন্ত্রীদের কিংবা মন্ত্রীদের অপকর্মের ফিরিস্তি সম্পর্কে জানতে পারবো এবং ম্যাক্সিমাম ওয়েব সিরিজ সাধারণত 3টা সিজনে শেষ হয়। সুতরাং থার্ড সিজনে গিয়ে কি আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতির ফিরিস্তি দেখতে পারবো? দেখা যাক, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি, সরকারের ভেতরে একটা টালমাটাল পরিস্থিতি আছে এবং ভেতর থেকে কেউ হয়তো বা তথ্য দিচ্ছেন কিংবা এমন কোনো শক্তি পেছন থেকে কাজ করছে যেটাকে ঠেকানোর ক্ষমতা এই সরকারের নাই। সুতরাং যে সিরিজটা শুরু হয়েছে, এই সিরিজটা সরকার আর ঠেকাতে পারছে না এবং এটা যে কোথায় গিয়ে ঠেকবে
এবং যেটা বলছিলাম, সিজন 3-তে গিয়ে আমরা যে আসলে কার মুখোশ উন্মোচন হতে দেখবো সেটা হয়তো এখন আমরা আন্দাজও করতে পারছি না। আমরা একটু দেখি দুই প্রতিমন্ত্রী সম্পর্কে। এর মধ্যে একজন ভূমিদস্যু এবং আরেকজন ভূমিদস্যুর সহযোগী। যুগান্তরের 3 মাসের অনুসন্ধানী প্রতিবেদন, হেডলাইন, দলিল করে নামজারির পর খাজনাও দিচ্ছেন, প্রতিমন্ত্রীর নামে খাস জমি, অনুসন্ধানী প্রতিবেদন। সরকারি খাস জমি দলিল করে মালিকানা নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান এমপি সহ 4 জন। প্রায় 26 বছর আগে চাঞ্চল্যকর এই দলিল সম্পাদনের পর জমি নিজেদের নামে নামজারিও করে নিয়েছেন। 26 বছর আগে, অর্থাৎ সে সময়ও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। দিচ্ছেন খাজনাও, অথচ আলোচ্য দলিলে যে দাগ খতিয়ান উল্লেখ করে বিক্রি দেখানো হয়েছে, এর প্রায় অর্ধেক জমি পর্যটন কর্পোরেশন খাস সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে নিয়েছে। আর বাস্তবে জমি না থাকলেও গোপনে দলিল করা হয়েছে ডিসির খতিয়ানে থাকা এই জমি। এমনকি আলোচ্য দলিলের একটি দাগে 42% জমির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। ঘটনাটি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা উপকূলে। তাহলে এই জমির দলিল হলো কিভাবে জানতে চাইলে কলাপাড়া ভূমি অফিসের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে যুগান্তরকে বলেন, আসলে প্রতিমন্ত্রী মহিবুর রহমানের দলিল নিয়েই রাষ্ট্রীয় তদন্ত হওয়া উচিত। কিভাবে দলিলদাতা জমির মালিক হয়েছেন তার তদন্ত হলেই আসল রহস্য বের হয়ে আসবে। তিনি বলেন, 1997 সালে, অর্থাৎ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দলিল হওয়ার পর 2012 সালে, অর্থাৎ আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, জমির নামজারি করেন মহিবুর রহমান সহ দলিল গ্রহীতারা। এই 15 বছরেও জমিটির নামজারি না হওয়ার কারণও খুঁজতে হবে। স্বাভাবিকভাবেই একটা জমি যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন দখল করেছেন, এরপর যখন আপনি ক্ষমতায় নাই তখন আর সেটা নামজারি করতে পারেননি। আবারও যখন 2012 সালে, অর্থাৎ আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতায় এসেছে, তারপর 3 বছরের মাথায় এই জমি আবারও পুরোপুরিভাবে নামজারি করে দখল নিয়েছেন। এরপর সংসদ সদস্য হওয়ার পর 2018 সালে মহিবুর রহমান জমি দখল করে নেন। পানি সম্পদ প্রতিমন্ত্রীকে দেওয়া ত্রাণ প্রতিমন্ত্রীর ডিও লেটারের তথ্য তালাশ করতে গিয়ে যুগান্তরের 3 মাসের অনুসন্ধানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ডিও লেটারে কুয়াকাটার পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের অভ্যন্তরে 8 শতক জমি নিজের দাবি করেন প্রতিমন্ত্রী। অথচ সংশ্লিষ্ট জমি পাউবোর অধিগ্রহণকৃত, যেখানে প্রতি শতক জমির দাম কোটি টাকারও বেশি। এমনকি পাউবো রেস্ট হাউসের সীমানায় ঢুকে নিজের জমি দাবি করে 5টি পিলারও স্থাপন করেছিলেন তিনি। তখন তিনি স্থানীয় সংসদ সদস্য, আর প্রতিমন্ত্রী হিসেবে শপথের 15 দিনের মাথায় 1 নম্বর খাস খতিয়ানের জমি নিজের দাবি করে ডিও দেন। ডিও লেটারে জমির মালিকানার বিষয়ে নিজের পক্ষে শক্ত অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী পাউবোর চলমান মামলা নিষ্পত্তি চেয়েছেন। অথচ এই জমি 1968 সালে অধিগ্রহণ করে পাউবো, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড। এখন পর্যন্ত আমরা একজন প্রতিমন্ত্রীর নাম পেয়েছি, মোহাম্মদ মহিবুর রহমান, যিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আরেকজন প্রতিমন্ত্রী আছেন এই ঘটনায়, যিনি এই ত্রাণ প্রতিমন্ত্রীর সহযোগী, যিনি তার পক্ষে ডিও লেটার দিয়েছেন। 1997 সাল থেকে প্রসেসটা শুরু করেছে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এরপর 2012 সালে যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায়, সেই সময় এটা নাম জারি করেছেন তিনি নিজের নামে। এরপর 2018 সালে যখন তিনি এমপি হয়েছেন, তারপর এর উপর তিনি পুরোপুরিভাবে দখল নিতে গেছেন। এবং এরপর যখন তিনি প্রতিমন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রীর শপথ নেবার 15 দিনের মাথায় তিনি এই জমি পুরোপুরিভাবে নিজের দখলে নিতে গেছেন। তার মানে এই সরকারে যারা আছে, এই সরকারে যারা এমপি কিংবা একসময় যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, পরে হয়তো এমপি হয়েছেন বা এমপি হননি, আওয়ামী লীগের নেতা হলেও তারা আসলে এই দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করেন, সরকারি সম্পত্তিকে নিজেদের সম্পত্তি মনে করেন, বাপ দাদার সম্পত্তি মনে করেন। পরিকল্পিতভাবে এখানে জমি দখল করা হয়েছে। এবং একজন ভূমিদস্যুকে, যিনি 1997 সাল থেকে আওয়ামী লীগ তখন যখন ক্ষমতা ছিল তখন থেকে এই প্রসেসের মধ্যে আছেন, যিনি তখন থেকে একজন ভূমিদস্যু, এবং তারপর আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে আবার 2009 সালে, তখন আবারও সে তার ক্ষমতার অপব্যবহার করেছে। এরপর যখন তিনি এমপি হয়েছেন, এমপি মহোদয় হয়েছেন, তখন তিনি দখল করতে গেছেন। এরপর যখন তিনি মন্ত্রী মহোদয় হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, তখন তিনি 15 দিনের মাথায়, শপথ নেওয়ার 15 দিনের মাথায় জমি দখল করতে চলে গেছেন। এবং তাদেরকেই মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। এই ভূমিদস্যু, জলদস্যু, এই দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, ব্যাংক ডাকাত, এদেরকে দিয়েই এই সরকারটা গঠন করা হয়েছে। এই সিন্ডিকেট, চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা, মাদক পাচারকারী, অস্ত্র পাচারকারী, বিদেশে টাকা পাচার। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে কেমন ধরনের সংঘর্ষ হয়েছে, এতে আসলে মানুষের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগের কতজন লোক আহত হয়েছে এবং বিএনপির কতজন লোক আহত হয়েছে। আসলে বিএনপির লোকরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা আন্দোলনে নেমে গিয়েছেন। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সম্পূর্ণ বিষয়টুকু পুরোপুরি বুঝতে পেরেছেন। তাহলে দর্শক, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।